আমার আজকের ভিডিওর বিষয় হলো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ইংরেজি বিষয়ে ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের অন্তর্ভুক্ত কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা একটি বিখ্যাত কবিতা কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ নিয়ে আলোচনা। এবং এই কবিতাটি আলোচনা প্রসঙ্গে কবিতাটির মূল ভাব, লাইন বাই লাইন মিনিং, কবিতাটির নামকরণ ইত্যাদি বিষয়গুলো খুব সংক্ষেপে আলোচনা করব। তবে মূল কবিতাটিতে যাওয়ার আগে আমরা সবার আগে জেনে নেব কবির পরিচয় সম্পর্কে। আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবে, কমেন্টসে মতামত জানাবে। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। রোম্যান্টিক যুগের অন্যতম প্রভাবশালী কবি হলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তাকে বলা হয় নেচার পোয়েট বা প্রকৃতির কবি, কেননা তার প্রতিটি লেখার মধ্যেই পল্লী প্রকৃতি এবং প্রাকৃতিক পরিবেশের এক অপরূপ সৌন্দর্য বারবার ঘুরে ফিরে এসেছে। 1770 সালের 7ই এপ্রিল কাম্বারল্যান্ডের অর্থাৎ ইংল্যান্ডের কাম্বারল্যান্ডের ককারমাউথে তিনি জন্মগ্রহণ করেন এবং বিদ্যালয়ে পড়ার সময় থেকেই এই প্রকৃতি তার মনের মধ্যে এক গভীর প্রভাব বিস্তার করতে থাকে, যার ফলে তার কবিতাগুলোর মধ্যেই আমরা প্রকৃতির এক অনবদ্য সৌন্দর্য দেখতে পাই। 1790 সাল করে তিনি একবার ফ্রান্সে চলে যান এবং সেখানে 1 বছর সময় কাটান। সেই সময়কালে ফরাসি বিপ্লবের মুখোমুখি তিনি হন এবং এই ফরাসি বিপ্লব তার মনের মধ্যে এক গভীর প্রভাব বিস্তার করতে থাকে। যখন ফ্রান্স থেকে তিনি ফিরে এলেন তার বোনের সঙ্গে, তার বোন ছিলেন ডরেথি, তো ডরেথির সঙ্গে ফিরে এসে তিনি একটি কুটিরে বাস করতে থাকেন এবং সেখানে তিনি বেশ কিছু কবিতা লেখেন। 1798 সালের এই সময়কালে কোলরিজের সঙ্গে তিনি একটি লিরিক্যাল ব্যালাড প্রকাশ করেন এবং তার লেখা বিখ্যাত কবিতাগুলোর মধ্যে রয়েছে, তোমরা হয়তো ক্লাস 7-এ পড়ে থাকতে পারো, উই আর সেভেন বলে তার বিখ্যাত একটি কবিতা রয়েছে। এছাড়াও দ্য ড্যাফোডিলস বলে তার অনবদ্য একটি কবিতা রয়েছে এবং দ্য সলিটারি রিপেয়ার। আর তোমাদের তো সিলেবাসে এই কবিতাটি রয়েছে কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ। এইগুলো তার বিখ্যাত সৃষ্টি। এখন চলে আসি তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত কবিতাটির পরিচয় প্রসঙ্গে। তো কবিতাটির নামকরণেই বোঝা যাচ্ছে যে কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ 3 সেপ্টেম্বর 1802, অর্থাৎ 1802 সালে এই কম্পোস্ট কথার মানে কি রচনা করেছিলেন কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এই কবিতাটি রচনা করেছিলেন, যেখানে বোঝা যাচ্ছে যে 1802 সাল এবং 3 সেপ্টেম্বর। কিসের বিষয়ে? না, ওয়েস্টমিনিস্টার ব্রিজ। ওয়েস্টমিনিস্টার ব্রিজ আসলে কি? এটা লন্ডনের টেমস নদীর ওপর অবস্থিত একটি ব্রিজ। তো এই ব্রিজ প্রসঙ্গে কবি এই কবিতাটি লিখেছেন। কবিতাটি আসলে একটি সনেট। তো সনেট কথার মানে কি? চতুর্দশপদী কবিতা বা 14 লাইনের একটি কবিতা। এই কবিতাটি আসলে একটি ইতালিয়ান সনেট, কারণ আমরা জানি যে সনেটের উৎপত্তি হয়েছিল ইতালিতে, তাই এই সনেটটিকে বলা হয় ইটালিয়ান সনেট। এবং এই সনেটটির মধ্যে দুটো ভাগ রয়েছে। প্রথম 8টা লাইনকে বলা হয় অক্টেভ বা অষ্টক এবং শেষ 6টা লাইনকে বলা হয় সেস্টেট বা ষষ্ঠক। তো কবিতাটির গঠনশৈলী আসলে একটি সনেটের মতো এবং এটা আয়াম্বিক পেন্টামিটারে লেখা। এরপর বলি যে কবিতাটি কবি কোন প্রেক্ষাপটে রচনা করেছিলেন। কবি একদিন তার বোনের সঙ্গে, ডরোথির সঙ্গে আর কি, ফ্রান্সের উদ্দেশ্যে যাচ্ছিলেন। তো যাওয়ার পথে তাকে কি করতে হয়? এই যে ওয়েস্টমিনিস্টার ব্রিজ, এই ব্রিজটিকে ক্রস করে তাকে যেতে হয়। তো ক্রস করবার সময় তিনি এর আগেও অনেকবার গেছেন, কিন্তু কখনো এর আগে ভোরবেলা তিনি যাননি। তো খুব ভোরে তিনি তার বোনের সঙ্গে যখন ওয়েস্টমিনিস্টার ব্রিজের ওপর দিয়ে যাচ্ছেন, তখন হঠাৎই সেখানে তিনি থেমে যান এবং সেখান থেকে, অর্থাৎ এই ওয়েস্টমিনিস্টার ব্রিজের ওপর থেকে ভোরবেলা লন্ডন শহরের যে অপরূপ সৌন্দর্য তিনি লক্ষ্য করেছিলেন, তিনি দেখেছিলেন, সেইটাকে নিয়েই তিনি কিন্তু এই কবিতাটি রচনা করেছেন। তিনি এই কবিতায় বোঝাতে চেয়েছেন যে লন্ডন নগরী, অর্থাৎ সেই সময়কালের যে লন্ডন নগরী যেটা তিনি ওয়েস্টমিনিস্টার ব্রিজের ওপর থেকে দেখেছিলেন, সেই লন্ডন নগরী কত সুন্দর, কি অপরূপ তার সৌন্দর্য।
এবং এই সৌন্দর্যে তিনি মুগ্ধ হয়ে গেছেন, যার ফলে তিনি এই এক অনবদ্য সৃষ্টি তিনি করতে পেরেছিলেন। কবি বলতে চাইছেন যে প্রভাতের সূর্য স্নাত লন্ডন নগরীকে পৃথিবীর যে কোনো দৃশ্যের থেকেই অনেক বেশি সুন্দর দেখায়, এবং কবি সেই সঙ্গে বলতে চাইছেন যে এমন সৌন্দর্যকে যদি কেউ এড়িয়ে চলে যায় বা উপেক্ষা করে চলে যায়, তাহলে তিনি মনের দিক থেকে নিরস, অথবা তার মনে কোনো নান্দনিকতা বোধ নেই বা সৌন্দর্যকে অনুভব করার মতো শক্তি তার নেই। তো এই নিয়েই এই কবিতাটা আস্তে আস্তে এগিয়েছে। তো এবারে আমরা চলে আসি কবিতার লাইন বাই লাইন মিনিংয়ে, এবং সেই সঙ্গে কবিতাটির যে অন্তর্নিহিত মিনিং রয়েছে সেটাই তোমাদের কাছে তুলে ধরছি। তো ফার্স্ট লাইনে বলছে, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, অর্থাৎ দেখানোর মতো বোধহয় এমন সৌন্দর্য পৃথিবীর আর কোথাও নেই। ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই। পরের লাইনে কবি বলতে চাইছেন যে ডাল মানে কি? ডাল কথার মানে হলো নিরস, অর্থাৎ সৌন্দর্য বোধহীন বা নান্দনিকতা বোধহীনকে বলা হচ্ছে ডাল। বলছে ডাল উড হি বি অফ সোল, সোল মানে আত্মা বা মন, তাহলে মনের দিক থেকে সে নিরস হবে। হু কুড পাস বাই, যে এমন সৌন্দর্যকে পাস বাই করে যাবে, অর্থাৎ উপেক্ষা করে যাবে বা এড়িয়ে যাবে। অর্থাৎ কবি এই কথাটাই বলছেন যে লন্ডন নগরীর ওয়েস্টমিনিস্টার ব্রিজের ওপর থেকে দেখা লন্ডন নগরীর এই যে নৈসর্গিক দৃশ্য, এমন দৃশ্যকে যে উপেক্ষা করে চলে যাবে সে বোধহয় মনের দিক থেকে নান্দনিকতা বোধহীন বা সে সৌন্দর্যের পূজারী কখনো হতে পারে না। এবং আমরা অনেক সময় কি করি, আমরা যখনই কোনো সুন্দর কোনো কিছু দেখি, সে সুন্দর ফুলের পার্ক বা বাগান যদি হয় বা এমনও কিছু অপরূপ প্রাকৃতিক যদি সৌন্দর্য যদি দেখতে পাই আমরা চোখে, আমরা বোধহয় চোখ না ফিরিয়ে থাকতে পারবো না। এই কথাটাই তিনি এই লাইনগুলোর মধ্যে দিয়ে বলতে চেয়েছেন। আর কি বলছেন এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি, এমনই দৃশ্য, সাইট মানে কি? সাইট মানে দৃশ্য, এমন দৃশ্য সে যেন আপন মহিমায় মর্মস্পর্শী। ম্যাজেস্টি কথার মানে হলো মহিমা, অর্থাৎ এই যে দৃশ্য, এই যে অপরূপ নৈসর্গিক যে দৃশ্য, এই দৃশ্য কিন্তু তার আপন মহিমায় মর্মস্পর্শী, অর্থাৎ মনকে যেন ছুঁয়ে যাচ্ছে। অবশ্যই এই রকম পরিবেশে যখন তিনি খুব ভোরবেলা ওয়েস্টমিনিস্টার ব্রিজের ওপর থেকে লন্ডন শহরকে তিনি দেখছেন, এবং টেমস নদীর ওপর সদ্য গড়ে ওঠা সেই যে লন্ডন নগরী, এমন সৌন্দর্যকে খুব অপরূপ লাগছে, এমন সৌন্দর্য সত্যি অসাধারণ লেগেছে কবির। তারপরের লাইনে আসি, অর্থাৎ চতুর্থ লাইন বা ফোর্থ লাইনে আমরা দেখি, দিস সিটি নাও ডথ লাইক এ গার্মেন্ট ওয়ার। কবি বলছেন যে এই শহর যেন এখন পোশাক পরে রয়েছে। এই যে ডথ ওয়ার্ডটির মানে কি না, ডাজের অপ্রচলিত রূপ, অর্থাৎ বহু আগে এই ডাজ ওয়ার্ডটির পরিবর্তে ডথ ওয়ার্ডটা ইউজ হতো, অনেক আগে, এখন আর এটা অচল হয়ে গেছে। এই যে বলছে শহর, এই শহর যেন, অর্থাৎ লন্ডন শহর যেন এক পোশাক পরে রয়েছে। দ্য বিউটি অফ দ্য মর্নিং, কিসের পোশাক পরে রয়েছে না, সকালের সৌন্দর্যের পোশাক। অর্থাৎ কবি যখন দেখছেন যে এই ওয়েস্টমিনিস্টার ব্রিজের ওপর থেকে লন্ডন শহরকে যেন সূর্য যখন যেন সেই সবে উঠেছে, এবং সূর্যের যে স্বর্ণালী আলো, সেই আলো গোটা লন্ডন শহরকে যেন সোনালি দেখাচ্ছে, অর্থাৎ সেটাই মনে হচ্ছে যেন শহরটা একটা পোশাক পরে রয়েছে। সাইলেন্ট বেয়ার, এবং সেই সঙ্গে কবি এটাও বলছেন যে এই শহর নীরব, অর্থাৎ নিস্তব্ধ হয়ে আছে, চুপচাপ হয়ে আছে, বেয়ার এবং মুক্ত। এখানে এই দুটো ওয়ার্ডের একটা মিনিং রয়েছে, যেখানে সাইলেন্ট অর্থে বোঝাচ্ছে, আমরা জানি যে 1802 সাল করে এই সময়টা লন্ডনে তখন শিল্প বিপ্লব শুরু হয়ে গেছে,
এবং শিল্প বিপ্লবের ফলে কি হচ্ছে যে লন্ডন নগরীতে নতুন নতুন কলকারখানা শুরু হয়েছে, সেই সঙ্গে অনেক যানবাহন চলাচল বেড়ে গেছে আগের থেকে। এবং এই যে টেমস নদীবক্ষে, এই টেমস নদীবক্ষে তখন জাহাজ, স্টিমার, বোট, এইগুলোর চলাচল বহুগুণ বেড়ে গেছে। যার ফলে কি হচ্ছে যে বেলা বাড়ার সাথে সাথে না মানুষের এই কর্মব্যস্ততা বাড়ার ফলে লন্ডন শহর কোলাহলপূর্ণ হয়ে পড়ে। কিন্তু খুব ভোরবেলা যখন মানুষ ঘুমায়, যখন এই সমস্ত কলকারখানা, এই সমস্ত যান চলাচলগুলো বন্ধ থাকে, তখন লন্ডন নগরীকে মনে হয় যেন নিস্তব্ধ, নীরব, বেয়ার এবং এই সমস্ত থেকে মুক্ত। সেই কথাটাই কবি এই কবিতার এই লাইনটাতে তিনি এই ওয়ার্ডগুলির মধ্যে দিয়ে তিনি বলতে চাইছেন। শিপস, টাওয়ার্স, ডামস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাই। কবি বলছেন এই যে শহরের যে জাহাজ, যেগুলো নদীবক্ষে ঘুরে ফিরে বেড়াচ্ছে, সেই জাহাজ, মিনার, টাওয়ার্স মানে মিনার, ডামস মানে গম্বুজ, থিয়েটার্স নাট্যশালা, অ্যান্ড টেম্পলস লাই, এইগুলো যেন শায়িত হয়ে আছে সকালবেলা। টেম্পলস মানে এখানে কিন্তু মন্দির নয়, এই টেম্পলস বলতে লন্ডন শহরের যে চার্চ বা গির্জাগুলো রয়েছে সেইগুলোর কথাই বলা হয়েছে। ওপেন আনটু দ্য ফিল্ডস, সেইগুলো যেন মাঠের মধ্যে উন্মুক্তভাবে ছড়িয়ে আছে। ওপেন আনটু দ্য ফিল্ডস অর্থাৎ মাঠ পর্যন্ত উন্মুক্ত হয়ে রয়েছে। আনটু মানে পর্যন্ত, অ্যান্ড টু দ্য স্কাই এবং আকাশের সীমা পর্যন্ত। ঠিক আছে। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার, বলছে ধোঁয়াহীন বাতাসে, স্মোকলেস এয়ার বা ধোঁয়াহীন বাতাসে সব কিছুই উজ্জ্বল দেখাচ্ছে। অ্যান্ড গ্লিটারিং এবং ঝকঝক করছে, দ্যুতিময় বা ঝকঝক করছে এই গোটা শহরটা। স্মোকলেস এয়ার, ধোঁয়াহীন বাতাস। কেন ধোঁয়াহীন বাতাস? খুব ভোরবেলা আমরা বুঝতেই পারছি যে বাতাস ধোঁয়াহীন থাকছে, কারণ আমরা জানি যে লন্ডনের শিল্প বিপ্লব শুরু হওয়ার ফলে কি হচ্ছে, লন্ডন শহরের কলকারখানা, কর্মব্যস্ততা ইত্যাদির ফলে, যানবাহন চলাচল ইত্যাদির ফলে বেলা বাড়ার সাথে সাথে এই লন্ডন শহর ধোঁয়ায় পরিপূর্ণ হয়ে যায়। কিন্তু ভোরবেলা এই ব্যস্ততা, এই কর্মব্যস্ততা না থাকার ফলে লন্ডন শহর ধোঁয়া মুক্ত থাকে। কবি এখানে সে কথাই বলেছেন। নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টেপ। পরের লাইনে কবি বলতে চাইছেন যে সূর্য, কবি যখন দেখছেন যে সূর্যের প্রথম কিরণ, সেটা দেখে কবির মনে হচ্ছে নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টেপ, অর্থাৎ এই সূর্যের আলো যেন কখনো এত সুন্দরভাবে যেন স্নাত করে দিয়ে যায়নি, প্লাবিত করিয়ে দিয়ে যায়নি বা ভিজিয়ে দেয়নি এই সূর্যকে। অর্থাৎ কবি বলতে চাইছেন যে এর আগেও তিনি ওয়েস্টমিনিস্টার ব্রিজের ওপর দিয়ে বহুবার গেছেন, কিন্তু এই রকম এক ভোরবেলা দেখে যখন তিনি লন্ডন শহরকে দেখছেন, তো তখন তার এই কথাটাই বলছে যে সূর্য বোধহয় এত সুন্দরভাবে কখনো তার আলো দিয়ে স্নাত করে দিয়ে যায়নি এই নগরীকে। স্টিপ মানে কি? ভিজিয়ে দেওয়া, স্নান করিয়ে দেওয়া, সেটাই তিনি বলছেন। ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার, অর্থাৎ তার প্রথম সূর্য কিরণে, অর্থাৎ সূর্য তার প্রথম সূর্য কিরণে কি করছে? প্লাবিত করে দিচ্ছে কি না ভ্যালি, রক অর হিল, এই যে এই উপত্যকা, শিলা এবং পাহাড়কে। মানে জাস্ট অসাধারণ লাগছে এই সমস্ত এলাকাগুলো, যেখানে লন্ডন শহরের আশপাশে যে উপত্যকা রয়েছে, শিলা রয়েছে অথবা পাহাড় রয়েছে। সূর্য যেন মনে হচ্ছে তার প্রথম সূর্য কিরণ দিয়ে এই সমস্ত জায়গাগুলোকে যেন স্নাত করিয়ে দিয়েছে। নেভার স আই, নেভার ফেল্ড আ কাম সো ডিপ। কবি বলতে চাইছেন, বলছে আমি এমন দৃশ্য আগে কখনো দেখিনি এবং আগে কখনো উপলব্ধি করিনি যে নীরবতা যে কত গভীর হতে পারে। এ কাম সো ডিপ, কাম মানে কি? এখানে নীরবতার কথা বলা হচ্ছে, অর্থাৎ নীরবতা যে কত গভীর হতে পারে এমন আমি কখনো দেখিনি, উপলব্ধিও করিনি। অর্থাৎ ওই কথাটাই আর কি বলছেন যে যখন লন্ডন নগরী
কবি যতবারই গেছেন এই লন্ডন নগরীর বা ওয়েস্টমিনিস্টার ব্রিজের ওপর দিয়ে বা লন্ডন নগরীর মধ্যে দিয়ে, ততবারই কবির এই কথাই মনে হয়েছে, এই শহর খুবই কর্মব্যস্ত, কর্মচঞ্চল এবং ব্যস্ততায় কোলাহলে পরিপূর্ণ। কিন্তু তার যে এক বিপরীত যে রূপ রয়েছে, এইটা যেন আমি আগে কখনো উপলব্ধি করিনি। তারপরে কি বলছে? দ্য রিভার গ্লাইডেথ অ্যাট ইজ ওন সুইট উইল। দেখো এই লাইনটার মানেটা কি বলতে চাইছেন কবি? কবি বলতে চাইছেন যে দ্য রিভার অর্থাৎ নদী, নদী কি করছে? তার আপন গতিতে বয়ে চলেছে। হিজ ওন সুইট উইল, তার আপন মিষ্টি ছন্দে যেন কবি গ্লাইডেড করছেন, অর্থাৎ প্রবাহিত হচ্ছে। এখানে নদী বলতে আমরা জানি যে লন্ডন নগরীর উপর বয়ে যাচ্ছে এই যে টেমস নদী, এই টেমস নদীর কথা বলছে কবি। বলছে যে নদী, এই টেমস নদী যেন মনে হচ্ছে ওই ভোরবেলা মনে হচ্ছে তার আপন ধারায় সে বয়ে চলেছে। আপন ধারায় বয়ে চলা বলতে আসলে কি? আমরা জানি যে লন্ডন শহরের যখন ব্যস্ততা বাড়ছে, বেলা হচ্ছে যখন, মানুষের ব্যস্ততা এবং সেই নদীবক্ষের ওপর দিয়ে জাহাজ, স্টিমার এইগুলো ভেসে ভেসে যাচ্ছে। এবং বড় বড় জাহাজ আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে এই বড় বড় জাহাজ যখন নদীর ওপর দিয়ে ভেসে যায় না, তখন প্রচণ্ড ঢেউ সৃষ্টি করে এবং তার ফলে কি নদীর যে আপন যে গতিধারা বা স্রোতধারা, সেই স্রোতধারা বিঘ্নিত হয়। এখানে কিন্তু সেইগুলো চলাচল না করার ফলে, অর্থাৎ ভোরবেলা চলাচল না করার ফলে যেন মনে হচ্ছে নদী তার আপন গতিতে বয়ে চলেছে। তারপরে লাইনে আসি, অর্থাৎ শেষ লাইনের আগের লাইনে, ডিয়ার গড দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ। এবং কবি তখন ভগবান বা ঈশ্বরকে উদ্দেশ্য করে তিনি বলছেন, ডিয়ার গড, হে ঈশ্বর, দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ। ওই যে বাড়িগুলো, ওই বাড়িগুলোকে মনে হচ্ছে নিদ্রিত। অ্যাসলিপ মানে কি? মনে হচ্ছে নিদ্রিত। সিম কথার মানে কি? মনে হওয়া। অর্থাৎ তিনি দূর থেকে যখন লন্ডন শহরের এই বাড়িগুলোকে দেখছেন, তো তার কাছে মনে হচ্ছে বাড়িগুলো যেন ঘুমিয়ে রয়েছে। আসলে বাড়িগুলো ঘুমিয়ে থাকার অর্থটা কি? বাড়ির মানুষগুলো যদি ঘুমিয়ে থাকে তখন মনে হবে যে এই বাড়িগুলো বোধহয় ঘুমিয়ে আছে। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল। মাইটি হার্টের মধ্যে কবি পার্সনিফিকেশন করেছেন, ব্যক্তিসত্তা আরোপ করছেন। মাইটি হার্ট মানে কি? শক্তিশালী হৃদয়। এবং এখানে আসলে মাইটি হার্ট বলতে এই যে গোটা দেশ অর্থাৎ ইংল্যান্ড, এই গোটা দেশটার প্রাণকেন্দ্র কি? প্রাণকেন্দ্র হচ্ছে এই লন্ডন শহর। কারণ 1802 সাল বা ওই সময় করে যদি লন্ডন শহরের যদি আমরা চিত্রকে দেখি তাহলে আজকের লন্ডন শহরের সঙ্গে মিল খুঁজে পাবো না। সেই জন্য সেই সময় লন্ডন শহর সম্পূর্ণ আলাদা ছিল এবং চারপাশে পল্লী অঞ্চলের মধ্যে থেকেই এই লন্ডন শহরের সৃষ্টি হয়েছিল এবং যার ফলে এই লন্ডন শহরটাই মনে হচ্ছে যে গোটা দেশের যেন প্রাণকেন্দ্র। এই জন্যই কবি বলছেন, অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল। এই যে শক্তিশালী হৃদয় অর্থাৎ শহরের প্রাণকেন্দ্র লন্ডন, এই লন্ডন শহর যেন মনে হচ্ছে এখনো বিশ্রামরত বা এখনো যেন সে শায়িত হয়ে আছে। তো এই ছিল কবিতার লাইন বাই লাইন মিনিং। আশা করি তোমরা বুঝতে পেরেছো।